আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংসদ সদস্য এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং শিবির নেতা ডাকসুর ভিপি সাদিক কায়েম লন্ডন সফর করছেন। এই লন্ডন সফরকে তারা যখন গিয়েছেন তখন তাদের পক্ষ থেকে প্রচার করা হয়েছে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণে তারা সেখানে গিয়েছেন এবং লন্ডন গিয়েও তারা সেটি বলেছেন। সাদিক কায়েম তার ভিডিও বার্তাতেও দাওয়াত বলেছেন যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির দাওয়াতে, কিন্তু রিউমার স্ক্যানার সহ বিভিন্ন গণমাধ্যম দেখেছে যে না, এটা অক্সফোর্ড ইউনিভার্সিটির কোনো দাওয়াত ছিল না। অক্সফোর্ড ইউনিয়ন একটি স্টুডেন্টদের একটি সংগঠন, এই সংগঠনকে ব্যক্তিগতভাবে পয়সা কড়ি দিয়ে একটি হল রুম ভাড়া নিয়ে সেখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং সেই দাওয়াতপত্রটি দেখিয়ে তারা লন্ডন গিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ নানান কারণে আলোচিত হয়েছেন এবং বাংলাদেশে প্রগতিশীলতা স্বাধীনতার পক্ষের একটা বড় শক্তির ক্ষোভ এবং ঘৃণার লক্ষ্য হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে সে অক্সফোর্ড ইউনিয়নের প্রোগ্রামে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের বিক্ষোভের মুখে পড়ে পেছনের দরজা দিয়ে পালাতে হয়। আমরা সে ভিডিও আরো দেখেছি, ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে হন্তদন্ত হয়ে দৌড়ের উপরে লন্ডন পুলিশ সহ হাসনাত আব্দুল্লাহকে অনেকটা চোরের মতো করে দেখেন পেছনের দরজা দিয়ে তাকে সেই অক্সফোর্ড ইউনিয়নের হল রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরেও বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সেই সব ভিডিও আমাদের চোখের সামনে আছে এবং আমরা সেগুলো দেখছি এবং এক এক ভিডিওতে এক এক রকম তথ্য আসছে। আমি সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত এই ভিডিও ধরে আপনাদের সামনে কোনো আলোচনা করছি না, তবে দুই পক্ষের ব্যাপক মারামারি হয়েছে, হাতাহাতি হয়েছে, সেটা প্রায় নিশ্চিত। এই সময় আমাদের সামনে খবর, লন্ডনে হাসনাত আব্দুল্লাহর সভার পাশে আওয়ামী লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ। অনুষ্ঠানে সংসদ বলেন, মানে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। আচ্ছা, সেখানে বলা হচ্ছে লন্ডনে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এক অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা জুলাই অভ্যুত্থানের নেতাকে লক্ষ্য করে ডিমও ছুড়ে মারেন। এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর যুক্তরাজ্য সফর উপলক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইউকে অ্যালায়েন্স। মানে টানা দুদিন বিক্ষোভ চলেছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে লন্ডনে। সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় ইস্ট লন্ডন মসজিদের পেছনে মায়েদা ব্যাংকোয়েট হলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এই ভেন্যুর পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা থাকলেও হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান রাত 9টার দিকে। কয়েক ডজন পুলিশের পাহারায় দৌড়ে বিকল্প এক দরজা দিয়ে রেস্তোরাঁর ভেতরে ঢোকেন তিনি। আমরা এর আগে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, এ সময় আওয়ামী লীগের নেতা একদম দৌড়ের উপরে, মানে মোটামুটি যানবাচনের মতো দৌড়ের উপরে গিয়ে ওই হলে ঢুকেছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে এর সংসদ সদস্য দৌড়ে ভেতরে প্রবেশ করেন। ওই সময় বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এনসিপি ইউকে অ্যালায়েন্স ফেসবুক পাতায় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ডায়াসের সামনে একটি ডিম দেখিয়ে হাসনাত বলছেন, বিভিন্ন প্রান্তের যেসব লীগ আছে যারা নিজেরা থাকে দৌড়ের উপরে, পালিয়ে থাকে নিজেরা, কিন্তু অন্যদেরকে বলে পালানোর জায়গা পাবে না। দৌড়ের উপরে ছিল হাসনাত আব্দুল্লাহ, সেই আবার বলছে আওয়ামী লীগকে পালানোর জায়গা পাবে না। দুনিয়ার সকল প্রান্তের পালিয়ে থাকা এসব লিগারদেরকে এই ডিমটা আমি উৎসর্গ করছি। আমার হাতে তো এখন কাঁচা ডিম আছে, এটা কাঁচা থাকবে না সিদ্ধ থাকবে আসলে আমি জানি না। নিজের মনের ক্ষোভটা একটু বোধহয় ঝাড়ার চেষ্টা করেছেন হাসনাত আব্দুল্লাহ। ডিম হাতে তার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যে এক হাতে ডিম নিয়ে হাসনাত আব্দুল্লাহ ডিম ধরে আছেন। আপনাদের স্পষ্ট দেখতে পারার কথা, নিজে সেই ডিম হাতে ধরে এসে বক্তৃতা দিচ্ছেন। যাক, এর আগে দুপুরে পূর্ব লন্ডনে এলএম পার্ক এলাকায় হাসনাত আব্দুল্লাহকে ধাওয়া দেওয়ার পাশাপাশি ডিম ছুড়ে মারেন সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরা। মানে দুবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ।
জুলাই আন্দোলনে এক সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডন অবস্থান করছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। যুক্তরাজ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে, তবে একজন সংসদ সদস্যের সভা করা ঘিরে এমন বিক্ষোভের ঘটনা বিরলই বলে জানাচ্ছেন প্রবাসী রাজনীতিবিদরা। এক আওয়ামী লীগ নেতার কাছে প্রশ্ন ছিল, হাসনাত আব্দুল্লাহ তো সরকারের কেউ নন, তাকে নিয়ে এভাবে বিক্ষোভ কেন? জবাবে তিনি বলেন, আমরা তাকে এমপি হিসাবে না, একজন সন্ত্রাসী হিসাবে বিবেচনা করছি। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের লোকজনকে বলেন সন্ত্রাসী, আর আওয়ামী লীগের মানুষজন হাসনাত আব্দুল্লাহকে বলছে সন্ত্রাসী। আপনারা খেয়াল করে দেখবেন, আওয়ামী লীগের সমস্ত রাগ, ক্ষোভ, ঘৃণা, জিদ সবটাই এই এনসিপি যে দলবল আছে, এই এনসিপি দলবলের উপর। আজকে ধরেন হাসনাত আব্দুল্লাহর জায়গায় বিএনপির যদি কোনো সংসদ সদস্য এমপি লন্ডনে যেতেন, তাহলে আওয়ামী লীগ কিরকম ক্ষোভ বিক্ষোভ করতো? যদিও ভাইরাস বিএনপি ক্ষমতায় আছে এবং বিএনপির হাত দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু বিএনপি কেউ লন্ডনে গেলে এই হুলস্থুল কাণ্ডটা আওয়ামী লীগ ঘটাতো না। এটা মূলত যেটা হয়েছে যে ৫ই আগস্টের সেই ছাত্র আন্দোলন বা দের কাণ্ড বলতে যেটা মিন করা হয়, বোঝানো হয়, এটার প্রতিকৃত এবং আওয়ামী লীগের উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর একটা আইকন হয়ে উঠেছিল হাসনাত আব্দুল্লাহ। আপনাদের মনে থাকার কথা, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হোসেনের বাড়িতে যখন আক্রমণ করা হয়, ডাকাতির চেষ্টা করা হয়, তখনও সেটাকে আওয়ামী লীগ প্রতিরোধ হিসেবে নাম দেওয়া হয়েছে। এবং যখন স্থানীয় মানুষজন প্রতিরোধ করে তুলে এই ডাকাতির যা চেষ্টা করেছিল ছাত্র জনতা নাম দিয়ে এদেরকে ঠেকানোর চেষ্টা করে, তখন হাসনাত আব্দুল্লাহরা গাজীপুরে ছুটে যান এবং গাজীপুরে ছুটে গিয়ে তারা হুমকি দেন যে কেউ এগুলোকে মব বলতে পারবে না, যে মব বলবে তাকেও পিটাইতে হবে, তাকেও ধরতে হবে, মারতে হবে। যে কারণে আওয়ামী লীগের লোকজনের রাগ, ক্ষোভ, ঘৃণার একটা বড় প্রতিকৃত এবং এই যে ডিম নিক্ষেপের মধ্যে দিয়ে তারা যে একটা ঘৃণা ছুড়ে মারছে এবং এটা দিনকে দিন, যে কারণে আমরা বলি যে আওয়ামী লীগ এবং এই এনসিপি ওয়ালারা, মানে এই ছাত্র গ্রুপটা, এরা এতটা মুখোমুখি হয়েছে, তারা দুপক্ষই জানে যে এক পক্ষ যদি থাকে আরেক পক্ষের তখন আর খাওয়া নেই। মানে দুই পক্ষই একে অপরকে প্রত্যেকে নিজেদের জীবনের জন্য হুমকি হিসাবে মনে করে এবং সেই জীবনের জন্য হুমকি হিসাবে মনে করার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে দেশে আওয়ামী লীগ যেভাবে ফিরছে, যদি ফিরে আসে, তাহলে এই ঘটনা যে দেশের ভেতরে ঘটবে না, কারণ হাসনাতদের লোকবল সম্পর্কে সবার ধারণা আছে। ওরা ঢাকা শহরে এখন পর্যন্ত দল গঠনের প্রায় ১.৫ বছর হতে গেল, তাদের সেই সক্ষমতা তৈরি হয়নি যে তারা একটা সমাবেশ করবে। ফলে আওয়ামী লীগের ভয়েরা একটু তটস্থ থাকবে এবং এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ভবিষ্যতে দেশের বাইরে থেকে দেশে ঘটা শুরু হয় কিনা সেটাই দেখবার বিষয়। জাহিদুর রহমান, তাকে ভারতের প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে এত টালবাহানায় সে তো ভারত বাংলাদেশে পুরো লঙ্কা কাণ্ড লেগে গেছে। এই যে আমার অনেক জ্যাঠামশাই আছে, সে জ্যাঠামশাইরা আমার যদি সামান্যতম ভুল হয় তারা রে রে করে তেড়ে আসে। আমি কালকে 10টার সময় ভিডিওটা আমি কিন্তু ইউনিভার্সিটি চলে গেছিলাম। আমি বলেই গেছি না, আমি ফার্স্ট টাইম রিপোর্ট যা পেয়েছি আমি তাই বললাম। তারপরেও আমার লেখা হয়েছে সঠিক তথ্য জেনে পরিবেশন করা উচিত। জ্যাঠামশাইরা যেটা বলে, আমার জ্যাঠামশাইরা আমাদের বকাবকি করে শুরু করে দিয়েছে। তা আজকে সঠিক তথ্য নিয়ে বসেছি আমি, যে আমাদের জাহিদুর রহমান তিনি কি ধরনের ব্যক্তিত্ব এবং ভারত তাকে কি চোখে দেখে। আমার বক্তব্য নয়, এটা হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রকের বক্তব্য। তিনি আদ্যপান্ত ভারত বিরোধী বক্তব্য পেশ করে যান। 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত তিনি কতগুলো বক্তব্য এরকম করে তিনি ভিডিও করেছেন। তার ভিডিও তো এখানে তো ব্লক করা আছে ভারতবর্ষের, তার প্রত্যেকটি আমাদের গোয়েন্দা সংস্থার কাছে আছে। এবং শুধু ভিডিও নয়, ওনার সঙ্গে পাকিস্তানি যে সমস্ত ISI এর চর আছে তাদের যে গোপন যোগাযোগ, তারপর ইসলামী হারকাতুল জাহান নাকি একটা অর্গানাইজেশন আছে,
তাদের সঙ্গে যোগাযোগ আছে। যত আজে বাজে লোক, পাকিস্তানের সন্ত্রাস বিরোধী যত সন্ত্রাসবাদী যত লোক আছে, তাদের সঙ্গে জাহিদুর রহমানের এই সমস্ত কানেকশন। ইনি আবার ডক্টর জাহিদুর রহমান। আরে একটা শিক্ষিত লোকের তো শিক্ষিত বন্ধু হবে, তা আপনার সঙ্গে এই সমস্ত সন্ত্রাসবাদীর যোগ কেন? ছেড়ে দিলাম, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিলাম। সারা দিন রাত যে আপনি ভারতের গোষ্ঠীর তুষ্টি করেন, অথচ আশা করেন ভারত আপনাকে তুষ্ট করবে। আপনি যে পাতায় যে থালায় খান, সেই থালায় থুতু ফেলার লোক। আপনি যদি ভারতে আসার জন্য, আপনার এত ভারত বিরোধিতা, তাও ভারতে আসার জন্য আপনার লালা ঝরছিল যে ভারতে আমায় যেতেই হবে। কেন? আপনি বলতে পারতেন আমি ভারতকে পছন্দ করি না, যে লোকটার সঙ্গে আমার বিবাদ, আমি সেই লোকটাকে ডেকে তার বাড়িতে আমি যাব? কখনো যাব না। কিন্তু এদের তো চরিত্র বলে কিছু নেই, আত্মসম্মান বলে কিছু নেই। এরা দেশের মানুষকে বোকা বানায়। এগুলো আমার কথা নয়, বিদেশ মন্ত্রক যা দিয়েছে কাগজে আজকে, আমি সেটাই পড়ে শোনাচ্ছি আপনাদের। একটাও আমার কথা নয়। তারেকের উপদেশটাকে আটকানোই টানা পড়েন। সেখানে শুধু বিদেশ মন্ত্রকের বক্তব্যটুকু আমি তুলে ধরছি, বাকি তো সব আপনারা জানেন। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, জাহেদ গত কয়েক বছর ধরে লাগাতার ভারত বিরোধী প্রচার করে আসছেন। বিভিন্ন বিষয়ে 2023 সালে 30শে জানুয়ারি থেকে 2026 সালে 22শে জানুয়ারি পর্যন্ত জাহেদের 26টি ভারত বিরোধী মন্তব্যের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ, ভারত কি বাংলাদেশের অবৈধ নির্বাচনকে সমর্থন করছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের জন্ম দিচ্ছে, শেখ হাসিনার পরাজয় ভারতের পরাজয়, এমন বিভিন্ন ভারত বিরোধী মন্তব্য করেছেন জাহেদ। বিদেশ মন্ত্রকের সূত্রের বক্তব্য, জাহেদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে অভিবাসন কর্তৃপক্ষ ভেরিফিকেশনের জন্য আটকে রাখেন। পরে তাকে বিশেষ অনুমতি দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ততক্ষণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভারতে প্রবেশ করবেন না, ফিরে যাবেন। আসলে ফিরে কেন গেছেন? উনি এখন বুঝতে পেরেছেন যে আমি যদি এখন ঢুকি তাহলে বেরোবার সময় আমায় আটকে দিতে পারে। কারণ যখন ও ঘরে যখন ডেকেছে, তখনই উনি বুঝে গিয়েছেন যে এবার টেলিফোন নিয়ে আমাকে ক্রস চেক করতে পারে। ওনাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল। রিয়াজ হামিদুল্লাহ কিছু করতে পারে। আপনার মতো মানুষের ভারতবর্ষে আসার কি দরকার বসাই? ভারতবর্ষের মানুষ তাদের সঙ্গেই আছে যারা ভারতের সঙ্গে আছে। আর এবার তো আপনি উপদেষ্টা বলে তবু লাস্টে ঢোকার অনুমতি দিয়েছিল, কারণ আপনাকে তখন তো সবুজ এতে ছিল, নীলে, সবুজ, নীল আর রেড, মানে সবুজ, নীল আর লাল। আপনারটা নীল তালিকায় ছিল, এবার লাল তালিকায় উঠে গেছে। মানে মশাই ঢেঁড়া পড়ে গেছে, সোজা কথা বলা যায়। এই ঢেঁড়া পড়ে যাওয়াতে আপনার আর ভারতবর্ষে সারা জীবনে আসা হবে না, আপনার এবং আপনার পরিবারের সকলের। যান সিঙ্গাপুর যান, চীন যান, পাকিস্তান যান, ওইসব জায়গায় যান যেখানে আপনাদের পছন্দিদা লোকজন থাকেন, সেখানে আপনারা যান। এখানে আব্বা হুজুর খুঁজতে যাবেন না, আব্বা হুজুরটা এখানে কেউ থাকে না। সুতরাং ভারতে আসার ব্যাপারটা ভুলে যান। আপনারা ওখানে রামের মূর্তিতে জুতো পেটা করবেন, কিন্তু ভারত আশা করবেন ভারত আপনাদের সহযোগিতা করবে। আপনারা নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে যাবেন, ভারত আপনাকে চাইলেই সহযোগিতা করে দেবে। আর এইটুকু বুদ্ধি নেই, বিদ্যুৎ দপ্তরে একটা লোকের সঙ্গে কথা বলুন না। আমি তো কথা বলে আপনাকে বলছি, আমিও জানতাম না। আমাদের 40,000 মেগাওয়াটের আমাদের লাইনটা আছে, বিভিন্ন
ট্রান্সফরমারে যাওয়ার জন্য বা গ্রিডে যাওয়ার জন্য বিভিন্ন লাইন থাকে, কোনোটা 60,000 মেগাওয়াট, কোনোটা 40,000 মেগাওয়াট, কোনোটা 70,000 মেগাওয়াট, কোনো 150,000, 35,000 অব্দি আছে, মানে তারের সাইজ অনুযায়ী। তো ওখান থেকে ভারতেরও বিদ্যুৎ আসে, নেপাল থেকে আমরা কিনি, কারণ নেপালকে আমরা সাহায্য করি বিদ্যুৎ উৎপাদনে, আমরা কিন্তু স্বয়ংনির্ভর, তবু নেপালকে আমরা সাহায্য করি, সেই বিদ্যুৎ এদিক ওদিক আমরা বিক্রি করে দিই। আর নেপাল থেকে বিদ্যুৎ বিক্রি করা সহজ নয়, ভারত হয়ে যাওয়াটা অনেক সহজ। এত সম্পর্কের ওঠানামা হয়, কিন্তু ভারত কিন্তু কাউকে ডিস্টার্ব করে না, আপনাদেরকে এখনো ডিস্টার্ব করেনি, এবার করবে, এবার করবে, সেগুলো হবে আপনাদের জন্য। এখন 40,000 মেগাওয়াটের লাইন দিয়ে যে 60,000 মেগাওয়াটের বিদ্যুৎ যাবে না, সেই বুদ্ধিটা যে কজনের বাংলাদেশের কজনের আছে, সেটিও তো আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা তো বিন্দুমাত্র খোঁজ খবর নেয় না যে প্রত্যেকটা জিনিসের একটা মাপ থাকে, এই মাপের ওপরে দেওয়া যাবে না। এইখানে গ্রিডটাকে অফ করে দিল, বাংলাদেশের গ্রিডটাকে অন করে দিল, 40,000 দিয়ে দিল। যখন 40,000 কমপ্লিট হয়ে গেল, তখন বাংলাদেশের গ্রিড অফ করে দিল, ভারতের গ্রিডটা অন করে দিল। এই তো হচ্ছে সিম্পল ব্যাপার। ভারত ইচ্ছে করে দিল না। আরে ব্যাপারটা জানুন আপনারা, আধা জেনে আপনারা এমন তুলকালাম শুরু করে দেবেন না সবসময় আর কি। ভারত বিরোধীটা গন্ধ পেলেই হলো, সে রামের জুতো পেটা করো রামকে, আর ভারত বিদ্যুৎ দিল না তাও করো। শেখ হাসিনা কেন রেখেছে, শেখ হাসিনাকে কেন রেখেছে তাও করো। আপনার দেশের নির্বাচনে ভারত নাক গলায় সেটা করো। আপনার সবেতেই হচ্ছে ভারতের পেছনে একটা ধুঁয়ো মারলেই হলো, ভারত বিরোধিতা। আরে অতই যদি বিরোধিতার দম হয়, আপনারা বলুন না যে আমরা ভারত থেকে মাল নেব না, বলুন ভারত থেকে আমরা একটা দানা চিনি নেব না, চাল নেব না, ডাল নেব না, তেল নেব না, কিচ্ছু নেব না। আছে দম, দম আছে। আপনারা ভারত বিরোধিতা করেন, কিসের ভিত্তিতে ভারত বিরোধিতা করেন? কিসের ভিত্তিতে সমান অধিকার চান? চোখে চোখ রেখে কথা বলবেন। আপনার হাইট 3 ফুট, ভারতের হাইট হচ্ছে 7 ফুট। আমি যদি এখন 5 ফুট 6 ইঞ্চি, আমি যদি এখন খালির সঙ্গে আমি যদি কথা বলতে চাই, তাহলে তো আমার টুলের ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে, আপনাদেরও টুলের ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে। খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে ভারত। যেদিকে দানা পানি বন্ধ করে দেবে না, সময় হয়ে আসছে, দানা পানি বন্ধ করে দেবে, আর যখন কারেন্টটা অফ করে দেবে, তখন ওই ইউটিউবও উড়ে যাবে, কারণ তেলও পাবেন না ভারতের সাহায্য ছাড়া। ভারত বিদ্বেষী, ভারতে আসার জন্য জীব একেবারে এত বড় লম্বা হয়ে রয়েছে, ভারত বিদ্বেষী। আর আপনারাও দর্শক জেনে শুনে আপনারা সমস্ত কিছু এ করুন, মানে বিচার বিবেচনা করে ভারতের বিরুদ্ধে বলুন। আপনারা যেগুলো করছেন, আমরা কোনো মসজিদে গিয়ে আমরা চটি ছুড়ি, কোনো গির্জায় গিয়ে আমরা অসম্মান করি, কি বলবেন? আমরা যখন করি না তখন বলবেন যে ভারতবর্ষ কিন্তু তা নয়। ভারতবর্ষ সংস্কৃতি আছে, ভারতবর্ষের শিক্ষা আছে, যেটা আপনাদের মধ্যে নেই। আমাদের দেশের যে অবস্থা এই মুহূর্তে, আমাদের দেশ যেদিকে যাচ্ছে সামগ্রিকভাবে, সেটা আমি তো মনে করতেছি না যে কোনো একটা সেক্টর আছে সেই দিকে ভালো। সেটা অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, আইন শৃঙ্খলা বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, সাধারণ মানুষের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে বলেন, কোনো দিকেই ভালো যাচ্ছে না। বিশেষ করে যারা মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, এই যে হেফাজত, জামাত, আরো চামড়া নাই পীর, চামড়া আলা পীর যারা আছে, চামড়া সারা পীর যাই থাকুক, এদের আর ভালো লাগতেছে না। এদের তো বাংলাদেশ নামটাই তাদের অপছন্দ, এমনকি তাদের বাংলা ভাষাটাও তো অপছন্দ। এরা বলতেছে আমের নাম রাখতে দিবে না। তো কখন না জানি আবার বলে যে যমুনা নদীর নাম পাল্টে ফেলে ওইটাকে আলাউদ্দিন খিলজি বানাইতে হবে। কবে না জানি শুনবো পদ্মা নদীর নাম পাল্টে রাবেয়া বস্রী নদীর নাম লিখতে হবে। কবে না জানি আবার শুনবো তিস্তা নদীর নাম পাল্টে মদিনা নদী বলবে। কবে না জানি আমরা শুনবো
শুনবো যে ব্রহ্মপুত্র নদী না মক্কা নদী লেখো, এই ধরনের মানে এই চিন্তা চেতনা তাদের ভিতরে বিরাজ করতেছে। এগুলো অজুহাত মাত্র। আরেকটা জিনিস বলেছেন যে আমাদের এই মুহূর্তে দীনেশ ত্রিবেদী জি এসেছেন, যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সদ্য চলে আসলেন, এমনকি রেকর্ড একটা যে যা এর আগে ঘটেনি, দীনেশ ত্রিবেদী বাই রোডে এসেছেন, যা আগে পর্যন্ত আমরা ঘটতে দেখিনি। তো এখানে বিশেষ বার্তা রয়েছে। পাশাপাশি তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি এর চেয়ে যদি সহজ সরল আরো ভালো বক্তব্য দিতেন তবুও বিকৃত করতো, কারণ তাদের ওই যে বলছি যে খলের তো আর ছলের অভাব পড়ে না। তো এরা বিভিন্ন বক্তব্য দিতই। দীনেশ ত্রিবেদী যদি বলতেন যে আমরাই ভারতই বাংলাদেশের সাথে বিলয় হইতে চাই, তাও দোষ হইতো, দোষ ধরতই। আমি বললাম তো, যদি দীনেশ ত্রিবেদী বলতো যে ভাই আমরা মাপ চাই, ভুল হয়েছে, ৭১ আমরা ভুল করছি, ভাই তোমরা আমাদের উপর রাগ করো না, আমরা সব লোক ইসলাম ধর্ম গ্রহণ করবো, হিন্দুদের সাথে আমরা যুক্ত হইতে চাই, তারপরও সেখানে ভুল ধরতো। কোনো অবস্থাতেই ভুল ধরতেই হবে, কারণ ভারত না, ভারত শব্দটাকে বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের জামাতি হেফাজতি পেয়ারা পাকিস্তানিরা, সকলে নয়, যারা পেয়ারা পাকিস্তানি, তাদের কাছে ভারত শব্দটাই কষ্টের, বেদনার, দুঃখজনক। এদের ভারত নাম শুনলে এদের বুক কেঁপে ওঠে। তো এরা তো কিছুটা পরিবর্তন এরকম করবেই, করতে চাইবেই। এরা তাদের বয়ান আলাদা নিবে, কখনো বক্তব্য ভিন্ন দিকে নিবে, কখনো বাংলাদেশ নামটা, এরপর একদিন দেখবেন বাংলাদেশ নামটাই বদলাইতে চায়, বলবে যে এটার নাম বাংলাস্তান রাখো, অথবা দ্বিতীয় পাকিস্তান রাখো, অথবা এরকম কোনো তারা অভিযোগ বা তাদের দাবি যদি কোনোদিন আসে, আপনি একটু আমি অন্তত অবাক হব না। কারণ ডক্টর হুমায়ুন আজাদ স্যার বহু আগে একটা উপন্যাস লিখে গিয়েছিলেন যে এটা বাংলাস্তান নামেই তিনি একটা উপন্যাস লিখে গিয়েছিলেন। আজকে সেটা মিলে গেছে। জি, সে বলে ফেলেছে যে আদ্দিন হসপিটাল বন্ধ করা হচ্ছে ভারতে, যাতে মানুষ চিকিৎসা করতে যাইতে পারে। মানে আপনি যে কোনো কিছুতেই শুধু ভারত বিরোধিতা যুক্ত করবেন, ভারত বিরোধিতা করলে এই দেশে সব খাবে। সেই জন্য আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বলেছিলাম যে কোনোদিন যদি বাংলাদেশের দুর্ভিক্ষ লাগে, শুধু বলবেন এর জন্য ভারত দায়ী, বাংলাদেশের জনগণ আর আপনাকে কিছু বলবে না। তো এরা তো, দীনেশ ত্রিবেদী একজন দক্ষ মানুষ, তাকে প্রথমে বিতর্কিত করতে তারা এই বদমাইশিটা করবে, স্বাভাবিক। কিন্তু শেষ মুহূর্তে পেরে উঠবে না, কারণ দীনেশ ত্রিবেদী তিনি অত্যন্ত ঝানু ব্যক্তি, বর্ষিয়ান ব্যক্তি এবং পণ্ডিত ব্যক্তি, তিনি কয়েকটা ভাষারও পণ্ডিত। তো এর সাথে তারা পেরে উঠবে না। এগুলো বলে বিভিন্ন অজুহাত তৈরি করে বিতর্ক করার চেষ্টা করবে। এটা বাংলাদেশের মুসলমানদের স্বভাব, বিশেষ করে যারা জামাতি মুসলমান, বিএনপির মুসলমান। বাংলাদেশের মুসলমান তো আবার কয়েক প্রকার, আওয়ামী লীগকে তো আবার মুসলমান মনে, আওয়ামী লীগ মুসলমান যারা আছে এদের জামাতিরা আবার তাদের মুসলমান মনে করে না। আপনার মনে থাকার কথা 2014 নাকি 15 সালে একবার রংপুরে আওয়ামী লীগদের মসজিদে নিয়ে তওবা পড়ানো হয়েছিল, বল যে তোরা আওয়ামী লীগরা মুসলমান না, তোরা ইহুদি, তোরা হিন্দু, তোরা খ্রিস্টান, এইভাবে মসজিদে তওবা পড়ানো হয়েছে। তো তাদের দৃষ্টিতে তো আওয়ামী লীগ মুসলমান না, আবার আওয়ামী লীগের দৃষ্টিতে এরা মুসলমান। তো বাংলাদেশে তো অনেক রকম মুসলমান আছে, তাই আমি যখন মুসলমান বলবো সবাইকে মনে করবেন না। তো বাংলাদেশে যারা পাকিস্তানপন্থী মুসলমান আছে, তারা ভারত শব্দটাই তাদের জন্য বেদনাদায়ক। শুধু ভারত না, ভারতের মানুষও তাদের বেদনাদায়ক, হিন্দু শব্দ তাদের জন্য বেদনাদায়ক, বাংলাদেশ শব্দ তাদের জন্য বেদনাদায়ক, ৭১ তাদের জন্য বেদনাদায়ক, জয় বাংলা শব্দ তাদের জন্য বেদনাদায়ক। তাই তারা বিভিন্ন অজুহাতে বিভিন্ন শব্দ বা বাক্যের বিকৃত ব্যাখ্যা করবেই, কিন্তু শেষ মুহূর্তে শেষ রক্ষা হবে না। বাংলাদেশের অধিকাংশ মুসলমান, মানে যদি বলেন ৮০-৯০% মুসলমান, এরা চরম ভারত বিদ্বেষী, চরম হিন্দু বিদ্বেষী ভিতরে ভিতরে। তো এরা তো ভগবান রামের নাম শুনলে এদের তো চুলকানি আসবেই। এরা তো এই কথা নিয়ে কেউ কথা বলবে না, এটাই স্বাভাবিক, কোনো কথা বলবে না। এখন আওয়ামী লীগের লোকজন তাও চুপচাপ আছে, নাহলে এরাও বিরোধিতা করতো। যদি আওয়ামী লীগ পাওয়ারে থাকতো, আওয়ামী লীগের অর্ধেক লোকই রাম মূর্তি প্রতিষ্ঠার বিরোধিতা করতো, এটা আপনাকে আমি লিখে দিতে পারি। এখন তারা ক্ষমতায় নাই, সমস্যায় আছে, তাই তারা এটা নিয়ে কথা, মানে এর পক্ষে বিপক্ষে কিছু বলতেছে না। পক্ষে বললে আরেক সমস্যা, তখন আওয়ামী লীগ এমনি গালিগালাজ করে, ঠিক আছে। কমিউনিস্টদের বলে, বামপন্থী বলে যে বাংলাদেশে চরমনেপির বলে না যে বাংলাদেশ হলো বামপন্থী আর রামপন্থীর দেশ, আওয়ামী লীগকে রামপন্থী বলে, আর বিএনপিকে বামপন্থীদের তো বামপন্থী বলে। বাংলাদেশ আওয়ামী লীগকে কিন্তু জামাত শিবিরের রামপন্থী বলে, যদিও বাংলাদেশে অধিকাংশই আওয়ামী লীগের যারা আছে মুসলমান, তারা এই রাম শব্দটাকে পছন্দ করে না। আর এরা তো চুপ থাকবে, আওয়ামী লীগের প্রশ্ন কেন করেন? বামপন্থীরা কথা বলতেছে যে বামপন্থীরা হইলো
ধর্মনিরপেক্ষতার ঠিকাদার, যে বামপন্থীরা হইল মানবতার ঠিকাদার, যে বামপন্থীরা হইল যে সংখ্যালঘু রক্ষা করার ঠিকাদারি নিয়েছে, তারাই তো চুপ করে আছে। আপনি কমিউনিস্ট পার্টির কোনো ব্যক্তিকে বিবৃতি দিতে দেখেছেন? জাসদ, বাসদ, মুক্তি কাউন্সিল বা বিপ্লবী কমিউনিস্ট পার্টি যাই বলেন, একদম বাকডুম ঘোরাডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, মার কাজে বাম সাম আছে যারা, এই জালিয়াত বামেরা বাংলাদেশের, এরা একজনকে বিবৃতি দেখতে দেখছেন? কাফি ভাই, কাফি বলেন, বিলাই কাফি বলেন, কুত্তা কাফি বলেন, গীতর কাফি বলেন, আমাদের মজদুল ইসলাম সেলিম বলেন, বা ওই যে কি সায়ানট বলেন, তারপরে যে আরেকটা কি, আরে ভুলে গেলাম এখন, ঠিক আছে, উদ্দিসি বলেন, একটা বিবৃতি দিতে দেখেছেন? এখন কোনো বিবৃতি নেই। কিন্তু ভারতে যদি মনে করেন কোনো কিছু ঘটতো তখন বিরাট বিবৃতি এরা বাংলাদেশ থেকে দিয়ে দিত। এরা মানে এরা যদি, এটা যদি কাশ্মীরে হইতো, এটা যদি আপনার গাজায় হইতো, বিরাট বিবৃতি দিয়ে বসতো এখানে, বুঝতে পারছেন? বিরাট বিবৃতি দিত। তো বাংলাদেশে হয়েছে এটা তারা চোখে কম দেখে, তাদের চোখের ওই যে চোখের রোগ হয় কিন্তু, জানেন তো, বাইফোকাল, কেউ কাছেরটা ভালো দেখে, কেউ দূরেরটা ভালো দেখে। বাংলাদেশের মুসলমান এবং বামপন্থীদের চোখ কাছে কম দেখে, দূরে ভালো দেখে, বুঝতে পারছেন? তাদের বাইফোকাল সমস্যা আছে। আমি জানি না এটা মানে মেডিকেলের ভাষায়, চক্ষু রোগের ভাষায় কি বলে জানি না, একটা রোগ আছে না, আমারও আছে, আমি কাছে দূরে দুইটাই সমস্যা আমার, ঠিক আছে? তো ওদের ওরকম রোগ হয়েছে, আর কাছে চোখে দেখে না, দূরেরটা আবার চোখে দেখে। দেখবেন যে এখন আবার তারা পাকিস্তান হইলেও চোখে দেখে না, আফগানিস্তান হলে দেখে না, গাজা আর ইসরায়েল হইলে দেখে, আর ভারত হইলেই দেখে, আর কোথাও দেখে না, পাকিস্তানে কাশ্মীরেও দেখে না। এই হলো আমাদের দেশের অবস্থা। তবে এই যে একটা প্রতিবাদ হয়েছে, এটা কিন্তু ইস্যু হয়ে গেছে। রাম মূর্তি নির্মাণ এখন বাংলাদেশ, এই ইস্যুটা বাংলাদেশের সীমাবদ্ধ নয়, এই ইস্যুটা এখন আন্তর্জাতিক ইস্যু হয়ে গেছে, আর বুঝতেই পারতেছে না। এই জের বহু জায়গায় নামবে। এই যে রংপুরে রামের মূর্তি নির্মাণ করতে দেওয়া হয় নাই, এর জেরটা যে কত ভাবে নামবে সেটা বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। অসভ্য বর্বর অমানুষ জানোয়ার হিংসুটে রেসিস্ট অভিযুক্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা বাংলাদেশ আওয়ামী লীগ দেশদ্রোহী বেঈমান মির্জাফরদের মনে রাখা হবে। এইখানে আরেক শুধু যে হিন্দুত্ববাদীরা নিয়ে লিখবেন, মুসলমানিত্ববাদী বলেন, এইভাবে বলেন, অসভ্য বর্বর অমানুষ জানোয়ার হিংসুটে ফ্যাসিস্ট রেসিস্ট আলট্রা ফ্যাসিস্ট অভিশপ্ত মুসলিমত্ববাদী ইসলামিত্ববাদী সন্ত্রাসীরা বাংলাদেশের জামাত, হেফাজত, বিএনপি, চিঙ্কুবাম দেশদ্রোহী বেঈমানদের মির্জাফরদেরকে মনে রাখা হবে। এইভাবে বলে দিলে, এটা একটু শব্দটা একটু ভুল হয়ে গেছে আর কি, মানে একটু ভুল করে ফেলেছে, এটা লিখতে হবে। রামের মূর্তিটা করতে দিলে বাংলাদেশের কি সমস্যা হইতো? বা এখন যে করতে দিল না, এটা কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে? বাংলাদেশের রামের মূর্তি গড়তে দিলে কোনো সমস্যাই হইতো না, বরং আমাদের সুবিধা হইতো, বরং এই সরকারের আয়ু বাড়ত, এই সরকারের খ্যাতি বাড়ত, এই দেশের ফিচার বিদেশে ভালো হইতো। দেশটা যে মৌলবাদীরা দখল করে ফেলেছে, মোল্লার মিলিটারি কবলে চলে গেছে, এই রামের মূর্তি নির্মাণ করলে এই কথাটা আমরা যে স্ট্রংলি বলি, এটাতে তারা বাধা দিতে পারতো যে এটা যদি মোল্লার মিলিটারি দখল, মোল্লা দখল করে থাকে, রামের মূর্তি কিভাবে হইলে, তুমি শেখ ফরিদ এখন চুপ থাকো, এটা বলতে পারতো। তারপরে বিদেশে, এটা আমাদের দেশে পর্যটক আসতো, বাংলাদেশ ভারতের হিন্দু পর্যটকরা পালে পালে দলে দলে আসতো, এমনকি বাংলাদেশের সব জায়গা থেকে ওই ওই গাইবান্ধার ওই জায়গা পলাশবাড়ি ওই এলাকায় ভালো অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠতো। সব বাংলাদেশের হিন্দুরা ওই জায়গায় যাইতো, কারণ হিন্দুদের কাছে তাদের ভগবান রাম হচ্ছে সবচেয়ে বেশি আরাধ্য। তারপরে ভারতের লোকজন আসতো, ভারতের হিন্দুরা আসতো, এমনকি অবাঙালি হিন্দুরা আসতো দেখতে। শুধু তাই নয়, বিদেশি পর্যটক আসতো, আমাদের শতভাগে ভালো হইতো। কিন্তু এখন কি হয়েছে, কি সমস্যা? প্রথমত, বাংলাদেশ যে মৌলবাদী রাষ্ট্র, উগ্র মুসলমানদের রাষ্ট্র, এবং মুসলমানরা এখানে সংখ্যালঘুদের যে নির্যাতন নিপীড়ন করে বারবার, যেটা আমরা বলে আসতেছি, কয়েক যুগ ধরে বলে আসতেছি, সেই কথাটা সত্য প্রমাণ হয়েছে। আরেকটা প্রমাণ হলো যে সংখ্যালঘুদের কোনো অধিকার নাই, এটা প্রমাণ হলো। দ্বিতীয়ত, বহির্বিশ্বে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অর্থনৈতিক লস হয়েছে। বহির্বিশ্বে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে বহির্বিশ্বের নেতিবাচক চিন্তা চেতনা এখন চলে যাবে, এবং নেতিবাচক ইমেজ চলে গেছে। এটার জন্য আমাদের খেসারত দিতে হবে। বাংলাদেশ কোনো দেশের যখন ভাবমূর্তি পজিটিভ থাকে, ইতিবাচক থাকে, তখন সেই দেশে অর্থনৈতিক বিষয় আসে, অর্থনৈতিক বিষয়টা আগে আসে। মানুষ যাই করুক, সেখানে অর্থনীতি একটা বিষয়। আপনি মনে করেন না যে ইন্দোনেশিয়াতে খুব ভালোবাসে ওই মূর্তিগুলো রেখে দিছে ওইখানে, জাভাতে বিজনেসের জন্য রেখেছে। ইসলামের ইতিহাসের ছাত্র সবাই জানে যে
সব মূর্তি ভেঙে ফেলেছে, চুরমার করে ফেলেছে। এই ভারত উপমহাদেশ থেকে যখন মূর্তিগুলো নিয়ে যায়, কিন্তু যখন সোনার মূর্তি নিছে ওটা কিন্তু নিয়ে চলে গেছে। সোনার মূর্তি কিন্তু রেখা যায় নাই, ওটা কিন্তু ভেঙে ফেলে যায় নাই, আর নদীতে ফেলে ওটা কিন্তু নিয়ে চলে গেছে। ব্যবসা বোঝে। এই যে মূর্তির ব্যাপারটা হলো, এখানেও সবাই জামালপুরে পাগলার সাথে, এখানে ব্যবসা বোঝে। এটা অর্থনীতির সাথে সম্পৃক্ততা আছে, এটা এরা বুঝতে পারতেছে না। এই যে ভারতের অযোধ্যায় যে উত্তরপ্রদেশের রাম মন্দির নির্মিত হইল, সেখানে হাজার হাজার কোটি টাকার বিজনেস হচ্ছে, সবকিছুর সাথে অর্থনীতি জড়িত। তাহলে এই দেশে তো আরো বেশি হইতো, মুসলিম দেশ। এইখানে আর যেমন ধরেন পাকিস্তানের লাহোরে যদি রামের পুত্র লব আর কুশের নামে যে শহর ছিল, সেখানে যদি লব আর কুশের মূর্তি বানায়, লব আর কুশের মন্দির বানায়, ভারতের হিন্দুরা দলে দলে পালে পালে প্রতি বছর দেখতে যাবে, প্রতিদিন যাবে। মানে মনে করেন যে আপনার লাহোরের অর্থনীতি পাল্টে যাবে লব আর কুশ নামে যদি একটু মন্দির বানায়। বাংলাদেশে যদি দেবী দুর্গার নামে বড় বিশাল মন্দির বানায়, ভগবান বিষ্ণুর মন্দির বানায়, তারপর দেবী দুর্গার মন্দির বানায়, ভগবান রামের মন্দির বানায়, শিবের মন্দির বানায়, পশ্চিমবঙ্গের হিন্দুরা পালে পালে দলে দলে বাংলাদেশে আসবে। উল্টো হয়ে যাবে বাংলাদেশে, ওইখানে হসপিটাল হবে। যদি দেখেন সবচেয়ে যেটা ক্ষতি হলো আপনাকে বলি, ওইখানে হয়তো আমাদের দেশে একটা বিশাল হসপিটাল হইতো, সেটা আর হবে না। কারণ যেখানেই মুসলমানেরা তো হাসপাতাল বানায় না, মুসলমানরা শুধু মাদ্রাসা আর মসজিদই বানায়, কিন্তু হিন্দুরা, খ্রিস্টানেরা, ইহুদিরা, শিখেরা তাদের উপাসনালয়ের পাশে খাবার দেয় এবং আপনার ফ্রি মেডিকেলের ব্যবস্থা থাকে। আমার তো ধারণা ছিল এটা দিলে ওইখানে বিশাল একটা মেডিকেল সেন্টারও হয়ে যেত, মেডিকেল হাবও হতে পারতো, যেটা থেকে আমরা বঞ্চিত হলাম। অথচ বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে কিন্তু বাংলা চিকিৎসা করে আসে, ওগুলো কিন্তু মন্দির ভিত্তিক। যেগুলোতে যায় বাংলা চিকিৎসা করতে বেশিরভাগই মন্দির ভিত্তিক। এগুলো থেকে আমাদের লস হয়ে গেছে, আমাদের টোটালি লোকসান, আমাদের কোনো ফায়দা এখান থেকে হয়নি। এবং এটার খেসারত আমাদের দিতে হবে, বাংলাদেশকে খেসারত দিতে হবে 2 দিন আগে আর পরে। যেমন ধরেন দীপচন্দ্র দাসকে যখন ময়মনসিংহের ভালো কাজ জ্বালিয়ে দেওয়া হলো, জিন্দা পিটিএম এর জ্বালিয়ে দেওয়া হলো, এটা খেসারত কিন্তু কলকাতায় পরে, এটা কিন্তু রেশ পড়েছে। এমনকি এটা খেসারত বাংলাদেশকেও টুডে টুমোরো দিতে হবে, টুডে টুমোরো দিতে হবে। তেমনি এই সনাতনীদের ভগবান রামের মূর্তি যে করতে দেওয়া হলো না, এমনকি বলতেছে সেই শিব মন্দির যেটা করছে সেটাও ভেঙে ফেলবে, এটা খেসারত বাংলাদেশকে দিতে হবে 2 দিন আগে আর পরে। বাঙ্গ মুসলমানেরা ইসলামের কিছুই ধারণ করে না। আমি তো বাঙ্গ মুসলমানদের মুসলমানই মনে করি না। বাঙ্গ মুসলমানরা হচ্ছে, এরা মুহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মহানবীর উম্মত না, এরা হচ্ছে মগা মওদুদির উম্মত, পাকিস্তানের যে মওদুদি ছিল তার উম্মত। এরা তো মুসলমানই না। মুসলমান হলে মিথ্যা কথা বলে কেমনে? মুসলমান হলে সুদ খায় কেমনে? মুসলমান হইলে বইনের ওয়ারিশ মারি কেমনে? এরা মুসলমান কেমনে হইলো? এরা তো মুসলমান না। মহানবীর ওই বিদায় হজের ভাষণ তো মনেই রাখবে না, কেন রাখবে? মুসলমান হইলো যখন এরা হইলো পাকিস্তানি জজবাই চলে, এদের কেবলা তো সৌদি আরব না, মক্কা মদিনা, এদের কেবলা হইলো পাকিস্তান, এদের কেবলা হইলো আফগানিস্তান। তো এরা তো এরকম করবেই, করতেই থাকবে, এটা আজকে নতুন না। মহানবীর ভাষণ ওইখানে মূর্তি ছিল 360টা, ওইখানে 360টা মূর্তি ছিল, এটা তারা ভুলে গেছে। ওই যে দেখেন, এই যে লেখছে এই নাস্তিক সবির নবী রাসূলকে গালিগালাজ করে তাকে ইন্টারভিউ করা হচ্ছে আওয়ামী লীগের, এই এক ফালতু এক ফাত্রা, এই যে কি খাইরুল টিটু লেখছে এখানে বদ, এই বদের বাচ্চা। আমি কোথায় নবী রাসূলের গালি দিলাম রে বদের বাচ্চা বদ? বরং শিবিরেরাই ইসলামের 12টা বাজাইছে, বলছে যে শিবিরের নেতা যখন ধরা পড়ছে বদামি লুচ্চামি করতে গিয়ে ওই বিধবার কথা পেট বানাইছে, তখন বলছে যে আল্লাহর নবী এবং সাহাবীরা এরা অন্যের বউ দেখলে নিতে চাইতো, বলতো তোমার বউ আমার দিয়ে দাও। আমি কইছি নাকি রে? তোদের শিবিরেরাই বলছে। এনু কবে আওয়ামী লীগের উপকারের জন্য, আওয়ামী লীগের তোদের মতো জামাতিদের জন্য আওয়ামী লীগের কি উপকার হবে সেটা বলা গে। এখানে আওয়ামী লীগের উপকার করতে আসছি আমরা। আর জামাতের কি উপকার হইলো? যে কথাটা বললো যে নবী এবং তার সাহাবীরা মানুষের বউ দেখে কইতো তোর বউটা আমার দিয়ে দে, তারা মানুষের বউয়ের প্রেমে পড়তো, এইটা বলে ইসলামের কি উপকার করছে? আর জামাতের সেটা আগে বল। বুঝছস পাত্রা, এগুলা আসিস না রে বাবা, ভাবির পোলার এগুলাই শোনা। এই যে চুল উপরে মোজ, চুল উপরে নিচে এমনি পাকে নাই রে বাবা, এগুলো কেন আসো? তোমাদের মায়ের ভাতারে রায় আমাদের সাথে তর্ক বিতর্কে পারবে না, জ্ঞান গরিমে তো ধারা কাছে আসতে পারবে না। এগুলো কেন আসো বাবা? এগুলো ফালতু কথা বলতে এসে। মগা মওদুদির উম্মত তো তুমি তো নবীর উম্মত না, এই জন্য তুমি ওই ধরনের কথা বলো। উচিত কথায় মানে তথা ভাতে বিলাই বাজারাও না,
এনে আল্লাহ নবী রসুল আমি কি কথাটা বলছে গালি দিয়েছিলাম এনে জামাতের তো সারাদিন আল্লাহ রসুল রে নিয়ে গালি দেয় নবী নাকি গিয়ে মানুষের বউ দেখে বলতো তোর বউ আমার দিয়ে দে সাহাবিরা নাকি গিয়ে বলতো তোর বউয়ের প্রেমে পড়ছে আমার দিয়ে দে এগুলো আমি বলছি মানে এর মানে কথা বলতে পারলে আমি নবীর সিক্স প্যাক আছিল এটাকে আমি বলছি নবী তারপর নবীর বউ খাদিজা ইনট্যাক্ট ছিল না 3 বার তালাক খাওয়া এটা আমি বলছি এটা তোমার দুলাভাই বালাজারে নাকি সালাজারি বলছে নবীরে কাউবয় বলছে নবীরে কাউবয় আমি বলছি তোমার বইনের লাং এই বালাজারি বলছে আমি বলছি না আসছো যে আমি কি আওয়ামী লীগের উপকার করতে আওয়ামী লীগের উপকারের জন্য আমরা আসছি আওয়ামী লীগের উপর তো বিএনপি করে দিতেছে আওয়ামী লীগের উপকার তো জামাত করে দিতেছে আওয়ামী লীগের উপর তো বাঙ্গ মুসলমানরা করে দিতেছে আওয়ামী লীগের উপকার তো এই ভাবির পোলারা করে দিতেছে বাংলাদেশের আইন কানুন ধ্বংস করে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে বাংলাদেশের সংবিধানে ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে আওয়ামী লীগের উপকার তো আমার ভাবির পোলারাই করতেছে আমি করছি আমার কথায় কয়জন নৌকায় ভোট দিবে আমার কথায় কি শেখ হাসিনাটা কিনে আসবে ওই যে রিক্সালা আজকে বলছে যে আল্লাহর কাছে দোয়া করতেছি শেখ হাসিনা ফিরলে 1000 টাকা দান করবো মসজিদে এটা কারা করছে এর জন্য আওয়ামী লীগের উপকার তো ভাবির পোলা তুমিই করতেছো তোমার মতো বাঙ্গুরা যারা বাংলাদেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিতে চাও তোমরাই তো উপকার করতেছো আওয়ামী লীগের তোমরাই উপকার করছো আওয়ামী লীগের 32 নম্বর ভাঙে তোমরাই উপকার করতেছো আওয়ামী লীগের নেতাদের বউদের ধর্ষণ করে বোনদের ধর্ষণ করে তোমরাই উপকার করতেছো মসজিদের মধ্যে গুলি করে মানুষ মেরে তোমরাই উপকার করতেছো যে এই দেশের মধ্যে ছিনতাই রাহাজানি লুটপাট করে আওয়ামী লীগের উপকার তো তোমরাই করতেছো আমি করছি আওয়ামী লীগের উপকার আমি আওয়ামী লীগের উপকার করার ক্ষমতা রাখি আমি কি আওয়ামী লীগের নেতা আর এখানে কি তিনি আমাকে ডেকেছেন আওয়ামী লীগের উপকার করার জন্য দেশ নিয়ে কথা বলতেছি দেশের রাজনীতি দেশের অর্থনীতির কথা বলছি এটুকু বুঝো না বুঝবা কেমনে পড়ছো তো শিবিরের কোচিং সেন্টারে আর থাকছো শিবিরের মেসে কোন কচুটা বুঝবা জি ধন্যবাদ ভাই রংপুর চিটাগাং কোনটা বাংলাদেশ হারাতে পারে একটু সম্ভাবনার কথা বলুন তাহলে সেখানে চলে যাব আমার ধারণা বাংলাদেশ দুইটাই হারাতে যেতেছে আপনি তো বলছেন যে ভাই রংপুর চিটাগাং কোনটি হারাতে পারে আমার ধারণা দুইটাই হারাইতে পারে ওই ঢাকা বরিশাল আর ময়মনসিংহ নিয়ে বাংলাদেশ হয়ে যেতে পারে ওই বাংলাদেশ নিয়ে আমাদের আলহামদুলিল্লাহ বলতে হবে সেই দিকে যাচ্ছে দেশটা ওই দিকেই যাচ্ছে এটা আমি বলি নাই এটা জননেত্রী শেখ হাসিনা আগেই বলছিল যে বাংলাদেশকে ভাঙার একটা ষড়যন্ত্র চলছে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে আর খ্রিস্টান রাষ্ট্র বানালে চিটাগাংয়ের দিকেই হবে কারণ খ্রিস্টান ওই দিকেই বেশিরভাগ মুসলমান এবং হিন্দু আদিবাসীদের কনভার্ট করে ওইখানেই তারা রাষ্ট্র করতে পারবে আর রংপুরের কথাই যেন বলতেছি বা মনে হচ্ছে যেহেতু রংপুরে চিকেন নেক ওইখানে বাঙ্গুদের তো খুব খায় চিকেন নেক খেয়ে ফেলবে তো ভারত চিকেন নেক খাবে না ভারত চিকেন নেকটা একটু এলিফ্যান্ট নেক বানাই ফেলবে তাহলে রংপুর চলে যেতে পারে অথবা রংপুরটা হিন্দু রাজ্য হইতে পারে যেমন বাংলাদেশের কয়জন লোক বলতেছে না যে ভারতটাকে ভেঙে এক পাশে মুসলমান এক পাশে হিন্দু রাখতে হবে সম্ভবত রংপুরকে ভেঙে ওই তাদের কথাই বলতেছি হয়তো তাহলে রংপুর ভেঙে সব হিন্দু এখানে গিয়ে রংপুর বিভাগ থেকে এখানে পাঠাই দিয়ে আবার ওইখানে থাকবে এটাও হতে পারে হয়তো হবে কিনা যায় না সম্ভাবনা আছে এইভাবে চলতে থাকলে হয়ে যাবে আপনি দেখবেন যে শহীদদের কয়েকদিনের মধ্যে কিছু হিন্দু তারেক রহমানের সাথে দেখা করবে গিয়ে বলবে তারেক রহমান এই সিদ্ধান্ত নিয়ে দেশটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছেন হিন্দুদের উপর আক্রমণ থেকে রক্ষা করেছেন যেটা আমরা সবসময় দেখি কিন্তু একটা গ্রুপ সবসময় চলে যায় কিন্তু হ্যাঁ ওই হিন্দুরা তো দালালি তো উস্তাদ হিন্দুরা তো পাকিস্তানের যে রাজাকার আলবদর আছে তাদের সাথে দালালিতে ব্যাপক উস্তাদ হিন্দুদের নেতা আছে নাকি সব দালাল ওরা তো এগুলো বলবেই এখন এই নেতারা চোখে দেখে না এগুলো কথা বলবে না এরা কখনো বলেছে যে কি কারণে বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে যায় এটা নিয়ে তাদের গবেষণা আছে নাই এদের জন্য কোনো থিসিস আছে নাই এই ব্যাপারে তাদের কোনো পুস্তক আছে নাই কেন নাই এই ব্যাপারে তাদের প্রচারণা আছে নাই এই যে এত সংখ্যালঘু নির্যাতন হলো তাদের কোনো বিবৃতি আছে বরং সংখ্যালঘুরা নাকি ভালো আছে এগুলো বলে হিন্দু নেতারা তো তাদের ব্যাপারে হিন্দুদের যদি নেতাই থাকতো তাহলে তো আর হিন্দুদের এই দশা হতো না আসলে কোনো সম্প্রদায়ের যখন নেতা না থাকে তখন তাদের অবনতি ঘটবে পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না কারো পক্ষেই সম্ভব আপনি ছেলে পারবেন না আমিও ছেলে পারবো না শেখ হাসিনাও ছেলে পারবে না বিএনপিও ছেলে পারবে না কারণ প্রথমে আগে নিজে সচেতন হতে হবে নিজেদের আপনি দেখেন মুসলমান পৃথিবীর যে দেশে থাকবে 100 জন থাকলে 100 জনই জোট বাইন্ধে থাকে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বদমাইশি করে লুচ্চামি করে গুন্ডামি করে কিন্তু যখনই ডাক দেয় শিয়ালের মধ্যে হুক্কা হুয়া সবাই হয়ে যায় কিন্তু হিন্দুদের মধ্যে এটা নেই বলে এই দেশের হিন্দু এত কমে গেল এই হিন্দুরা হলো এই দেশের ভূমিপুত্র
আমাদের পূর্বপুরুষ 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ বড় জোর 7 পুরুষ সব যায় হিন্দু। তাহলে তারপরও কেন হিন্দুরা এই দেশে কেন বলতে পারে না যে এই দেশ আমি ভূমিপুত্র, আমি এই দেশে থাকবো, তুমি কে? এই কথা বলার হিম্মতই তাদের নেই। এদের দেখেন না সারাদিন মালনে বাচ্চা বলে গালি দেয়, টু শব্দটি করতে পারে না। এদের মা বোনের গায়ে হাত দিয়ে কিছু বলতে পারে না। এরা ব্যবসায়িক চাঁদা দিয়ে থাকে সারা জীবন, সব আমলে তারা চাঁদা দিয়ে ব্যবসা করে, কিন্তু 10 টাকা কিন্তু কারো চোখে দান করবে না। আবার কোনো যে হিন্দুটা বিপদগ্রস্ত, যে সবার কথাই বলতেছি না, কিছু কিছু হিন্দু তো অবশ্যই করে। কারণ আমরা দেখেছি যে কুমুদিনী হসপিটালের যে মালিক দেখেন তারা কি করছে, তারা হসপিটাল বানিয়েছে, তারা কলেজ বানিয়েছে। মানুষ এইরকম হিন্দু তো অবশ্যই আছে, আমি সবার কথা বলতেছি না। হিন্দুরা অনেক সময় এই বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান 90% হিন্দুই করেছে, কিন্তু আজকালকার এই যুগের হিন্দুদের কথা, এই সময়ের হিন্দুদের কথা বলছি। তারা দেখবেন প্রতিবেশী না খায় থাকে, কনভার্ট হয়ে যাচ্ছে, ধর্মান্তরিত হয়ে যাচ্ছে পয়সার অভাবে। তাদের দেখবেন যে কোনো 5 পয়সা দিয়ে সহযোগিতা করে না। এই দেশের হিন্দুরা নিজেরাই ঐক্যবদ্ধ না। এই ধনীরাও যদি ঐক্যবদ্ধ থাকতো, যে না গরিব না সব ধনীরা এক, তাও ঐক্যবদ্ধ হইতে পারে না। এদের সেই ঐক্যবদ্ধ হওয়ার সাহস যোগ্যতা কোনোটাই নাই, হারিয়ে ফেলেছে দীর্ঘদিন। অবশ্য কেউ বলবেন যে কেউ আমাকে এটা বললে বলে দীর্ঘদিন নির্যাতনের কারণে। আরে ভাই, দীর্ঘদিন নির্যাতন প্রতিবাদ তুমি দাঁড়াও না কেন? তুমি ঘুরে না দাঁড়ালে নির্যাতিত হও ভাই, তুমি ঘুরে না দাঁড়ালে হতেই থাকবা। তো এদের আসলে যেটা আপনি বললেন, এখানে নেতৃত্বের অভাব। ওই তারেক রহমানের সামনে গিয়ে ওই আগডুম বাগডুম ঘোরাডুম সাজে এগুলো সরাঠরা বলবে সব ঠিক আছে, কিন্তু এদের সাহস হবে না ঘুরে দাঁড়িয়ে বলতে যে আমরা ভালো নেই, কেন আমাদের ভালো থাকতে দেওয়া হচ্ছে না। তো যে জাতি, যে সম্প্রদায় নিজেরা ঐক্যবদ্ধ না হবে, এটা তাকে কে রক্ষা করতে হবে? কেউ রক্ষা করতে পারবে না, চাইলেও আপনি রক্ষা করতে পারবেন না, সম্ভব না। এদের দেখবেন যে যখনই এদের মুভমেন্টের কথা বলবেন, ঐক্যবদ্ধ হওয়ার কত অজুহাত, কত প্রশ্ন। এদের দেখবেন এক মন্দিরে 4টা কমিটি, মারামারি কাটাকাটি, এরকম দেখবেন, কেউ কারো দেখতে পারে না, এরকম হয়ে আছে। মুসলমানদের এটাকে নিয়ে আরেক হিন্দু, এই যে বাংলাদেশের যত হিন্দু নির্যাতন হয়, আমার গবেষণা আছে, আর 20% হিন্দু নির্যাতিত হয় হিন্দুদের কারণে। হিন্দুরাই মুসলমানদেরটাকে নিয়ে বলে তুই আর এটা কর, এটা কর, হিন্দুরাই বলে এই দেশে। তো এই যে তাদের অনৈক্য, এই সুযোগটা আরো মানুষ নিয়ে নিয়েছে। এরা কিন্তু তাদের অধিকার, তাদের যে সম্প্রদায়গত অধিকার, এটা নিয়ে কথা বলার হিম্মতি নাই। এই যে রামমূর্তি নিয়ে কথা বলছে, হিন্দুরা কেন বললো? দেখেন বলছে কি, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য স্থগিত করলাম। কেন এটা বললো না? আমি বাংলাদেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক, আমার ধর্ম করার অধিকার আছে। তুমি 560টা সরকারি মডেল মসজিদ হয়েছে, তুমি লাখ লাখ মসজিদ মাদ্রাসা বানাও, আমি কেন রাম মন্দির বানাইতে পারবো না? এটা তারা বলার হিম্মত তাদের হয়নি, এটা হিম্মত হয় না। এই জন্যই বলেছি যে আজকে থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে বাংলাদেশের যত হিন্দু আছে তাদেরকে খালি পায়ে খালি পেটে চলে যেতে হবে, রোড টু যশোর ধরতে হবে আবার। জি, একজন বলেছেন, ফরিদ ভাই প্লিজ অ্যানালাইজ অন অ্যাটাক মস্ক ইন খুলনা, হোয়াট ইজ হ্যাপেনিং ভাই? আমি খুলনায় কি হয়েছে আমি জানি না, মসজিদে কি হয়েছে আমি এটা জানি না, আমি বলতে পারতেছি না, আমি দুঃখিত। না, এটা না, আরেকটা গত ইলেকশনের সময় আমরা দেখলাম জামাত হিন্দু মসজিদে গুলি করছে ফজর নামাজে, সম্ভবত এটার কথা বলছে। ফজর নামাজের সময় নিজেরাই মারামারি করেছে, মারামারি করে গুলি করে মেরে ফেলছে। পাকিস্তানের মতো শুরু হয়েছে যে বাংলাদেশের মসজিদগুলো তো গোলাগুলি শুরু হয়ে যাবে, কারণ হবেই, কারণ এটা ছোট পাকিস্তান না, কয়দিন পরে প্রতিদিন হবে। এরা জুমার নামাজের করে বড় ভাইরা, এরা ফজর নামাজে শুরু করছে, মিলতেও থাকবেই। জি, ধন্যবাদ। সম্মানিত দর্শক, দুটো ঘটনা ঘটেছে, একটি দিল্লি বিমানবন্দরে, আরেকটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অথবা দুবাইয়ের কোনো শপিং মলে। এই দুটো ঘটনার সঙ্গে দুজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন বর্তমান গুরুত্বপূর্ণ আর একজন সাবেক গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন, তার উপদেষ্টা মিনস তিনি যে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত মিডিয়া সেল আছে, প্রচার আছে, প্রোপাগান্ডা আছে, এনিথিং রিলেটেড টু ইনফরমেশন মিনিস্ট্রি, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন ডক্টর জাহিদুর রহমান। তো সেই জাহিদুর রহমান সাহেবকে দিল্লি বিমানবন্দরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছে, এবং অবস্থাটা এমন হয়েছে, কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। কিন্তু যেটা পত্রপত্রিকায় এসছে যে প্রতিমন্ত্রীর মর্যাদার সম্পন্ন ডক্টর জাহিদ, উনি হলেন একেবারে জনাব তারেক রহমান সাহেবের ছায়া, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। মানে তাকে কোনো কিছু অপমান করা মানে প্রধানমন্ত্রীকে অপমান করা, তাকে অপমান করা মানে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অপমান করা, এবং তার মর্যাদা
ইনফরমেশন মিনিস্টার জনাব জহির আছেন তার ঊর্ধ্বে। এর কারণ হলো জনাব জহিরুদ্দিন স্বপন, তাকে পরামর্শ দেওয়া, তাকে চেক অ্যান্ড ব্যালেন্স করা, তার কাজ তদারকি করা থেকে শুরু করে সমস্ত কাজগুলি সাধারণত অতীতে আমরা দেখে এসেছি যারা প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রূপে থাকেন, মন্ত্রী পদমর্যাদায়, তাদেরই ক্ষমতা বেশি মন্ত্রীদের তুলনায়। ফলে যে সকল মন্ত্রণালয়ে উপদেষ্টা আছেন, আপনি ধরে নিতে পারেন যে সে সকল মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী নিজে সরাসরি তদারক করেন তার উপদেষ্টার মাধ্যমে। তো সেই অর্থে ডক্টর জাহিদুর রহমান কোনো যেন তেন ব্যক্তিত্ব নন। হি ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ হোল গভর্নমেন্ট, অ্যাজ এ হোল ইন পার্সন জনাব তারেক রহমান। তো তাকে দিল্লি বিমানবন্দরে যে ঘটনাগুলো ঘটানো হলো বা তিনি যে বিরূপ পরিস্থিতিতে পড়লেন, তিনি সেখান থেকে যেভাবে ফিরে আসলেন বা তাকে ফেরত পাঠানো হলো, তার পাসপোর্ট ফেরত দেওয়া হলো অথবা তিনি পাসপোর্ট ফেরত নিয়ে এলেন, হোয়াট এভার মেবি, এটি বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। এই বিষয় নিয়ে আলোচনা করবো, এটি হলো প্রথম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি স্বয়ং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদকে জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক আলোচিত আইজি, যাকে মানে গ্রিক যে ম্যাথোলজি, সেই গ্রিক ম্যাথোলজির মহাপুরুষ হিসাবে পুলিশের যারা কর্মকর্তা তার জমানাতে তিনি যখন আইজি ছিলেন তাকে ওইরকমই মনে করা হতো, যে তিনি গ্রিক দেবতার মতো পুলিশকে বাঁচিয়েছেন, পুলিশকে রক্ষা করেছেন এবং বাংলাদেশ পুলিশ বলতে আসলে বেনজির, এরকম একটা ভাবমূর্তি তিনি তৈরি করেছিলেন। তিনি জঙ্গি নাটক করেন অথবা তিনি জঙ্গি দমনে পৃথিবীর সেরা পুলিশ কর্মকর্তা। তিনি এরকম একটা ভাবমূর্তি তৈরি করেছিলেন, তিনি শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগ, তার উপরে কোনো মন্ত্রী নেই, তার উপর কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তার উপর কোনো জেনারেল নেই, এমনকি সেনাপ্রধান জেনারেল আজিজ এবং ডক্টর বেনজির যখন পাশাপাশি দাঁড়াতেন মনে হতো ডক্টর বেনজির ইজ এ বস। সবাই ধরে নিয়েছিলেন যে তিনি রিটায়ার্ড করার পরে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অথবা ইলেকশন করবেন। কিন্তু বিধিবাম যে কোনো কারণে হোক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর থেকে বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলেছিলেন, অথবা কালের কণ্ঠ সহ বিভিন্ন জায়গাতে তার বিরুদ্ধে যে সকল নিউজ এসছে সে সকল নিউজের প্রেক্ষিতে তিনি ধরে নিয়েছিলেন যে এখন বেনজিরকে সাহায্য করা বা তাকে ওন করা সরকারের জন্য ভালো হবে না। তো সেই মানুষটি দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, যেটি সালাউদ্দিন সাহেব জানিয়েছিলেন, এবং গ্রেপ্তার হয়েছেন এখানে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেছে। যেহেতু পার্লামেন্টে একজন মন্ত্রী বলেছেন, ইট মিনস দেয়ার ইজ এ লিগাল বাইন্ডিংস। মন্ত্রীর বক্তব্যটা হলো বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে অভিযোগ বা মামলা দায়ের করেছে সেই মামলার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের যে আপনার অথরিটি রয়েছে তারা কোর্টকে বলতে পারে যে এর পাসপোর্ট সিজ করা হোক, একে বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হোক, এবং কোর্ট সেই কাজটি করে। তারা যে কোনো ফাইল তলব করতে পারে, তারা পুলিশকে, বাংলাদেশ পুলিশকে বলতে পারে যে এর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে রেড অ্যালার্ট জারি করো। তো বেনজির সাহেবের বিরুদ্ধে কোর্ট কাছারিতে অসংখ্য নিয়ম করা হয়েছে, অসংখ্য যাকে বলা এম্বার্গো দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশের মাধ্যমে একটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটা হলো যে বাংলাদেশ পুলিশের অনুরোধে, কার্য দক্ষতায় এবং দুর্নীতি দমন কমিশনের কারণে দুবাই পুলিশ এবং দুবাই সরকার এবং দুবাই কর্তৃপক্ষ সম্মিলিতভাবে পলিটিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং জুডিশিয়ারির যে এখতিয়ার আছে সব কিছু প্রয়োগ করে বেনজিরকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকার আশাবাদী খুব দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে। এটা মোটামুটি 4-5 ঘন্টা এই নিউজটি বাংলাদেশের যে সামাজিক মাধ্যম সেখানে নিদারুণভাবে প্রকাশিত হচ্ছিল। কিন্তু 4-5 ঘন্টা পরে যেটা জানা গেল যে আসলে তিনি গ্রেপ্তার হননি, তাকে গ্রেপ্তার করা হয়নি, কেউ বললো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে বলার চেষ্টা করলো যে তিনি মার্কিন স্যাংশনের অধীন থাকার কারণে ইউরোপ তার জন্য আসলে নিরাপদ ছিল না, তিনি পর্তুগালের পাসপোর্টধারী। তো কাজেই তিনি ইচ্ছে করে দুবাইতে এসে, তার দুবাইয়ের যেহেতু রেসিডেন্ট
পারমিট আছে সেই রেসিডেন্ট পারমিট অনুযায়ী তিনি দুবাইতে বসবাস করার জন্য এসেছেন এবং সেই বিষয়ে পরামর্শ করার জন্য, কথা বলার জন্য তিনি ইমিগ্রেশন অফিসে গিয়েছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি কেউ বলেছেন যে